অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে যদি কোনো তালিকা করা হয় তাহলে সবার আগে আসবে মব ভায়োলেন্স। এই ১.৫ বছরে যে যখন যাকে যেভাবে পেরেছে লোকজন জড়ো করে মেরেছে, অপমান করেছে, সম্পত্তি লুটপাট করেছে। সেই ধানমন্ডির ৩২ নম্বরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া, সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মুক্তিযোদ্ধাদের অপমান করা, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, লুটপাট, লোকজন জড়ো করে মানুষ পিটিয়ে হত্যা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে সেই শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করা, আর সবশেষ প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমে মব সৃষ্টি করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়া কিংবা সাংবাদিকদের মেরে ফেলার চেষ্টা করা। কি না হয়েছে এই গত ১৮ মাসে। অন্তর্বর্তী সরকার এই সব ঘটনাকে কেবল জনগণের আক্রোশের বহিঃপ্রকাশ বলে দায়িত্বে ইস্তফা দিয়েছেন। অনেকেই বলেন এইসব মব ভায়োলেন্সকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সরকারেরই কয়েকজন উপদেষ্টা। ডক্টর ইউনূসের সরকারকে দেশের মানুষ ভালোবেসে নাম দিয়েছে হিমু সরকার। কারণ হিমুরা কিছু করে না, কেবল দেখে। দেশের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, ধর্ষণ, লুটপাট সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো খোঁজ নেই। বাংলাদেশের ইতিহাসে এমন নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী, সরকার কিংবা প্রশাসন আর কখনো ছিল বলে মনে হয় না। তাই অনেকেই বলেন এই কয়েক মাস পুলিশ, বিচার বিভাগ, শাসন ব্যবস্থা ছুটিতে ছিল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দেশ পরিচালনায় চরম অস্বচ্ছতা, দুর্নীতির পাশাপাশি জনস্বার্থ উপেক্ষা করে একের পর এক মেগা প্রকল্প এবং আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে, যার কারণে দেশে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, বৈদেশিক ঋণের বোঝা ধীরে ধীরে অনেক বেড়েছে, পরিবেশের ক্ষতি হয়েছে, এমনকি মানুষের জীবন জীবিকাকে সংকটে ফেলেছে আওয়ামী লীগ। আর তাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রধান দায়িত্ব ছিল এই প্রকল্প আর চুক্তিগুলো মূল্যায়ন করে যেগুলো ক্ষতিকর সেগুলো বাতিল করা। কিন্তু বাস্তবে দেখা গেছে অন্তর্বর্তী সরকার সব বিতর্কিত চুক্তি বা প্রকল্প বহাল তো রেখেছেই, পাশাপাশি নতুন করে আরও দীর্ঘমেয়াদী এবং প্রশ্নবিদ্ধ চুক্তি করেছে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে ১৩৫টি নতুন প্রকল্প নিয়েছে, যার মধ্যে যার ব্যয় ২,০৩,০০০ কোটি টাকা। এর মধ্যে একেবারে শেষ সময়ে এসে ৬৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার, যার মধ্যে অনেকগুলোই আছে বিতর্কিত। এছাড়া এই পুরো সময়টাতে বিভিন্ন উপদেষ্টা কিংবা উপদেষ্টাদের বিশেষ সহকারী কিংবা সরকারি কর্মকর্তাদের নামে দুর্নীতির অভিযোগ তো উঠেছেই। তবে বিষয়টা হচ্ছে ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনূস তার প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে বলেছিলেন আমাদের সকল উপদেষ্টারা দ্রুত তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন, কিন্তু সেটা আজও মানুষ দেখতে পায়নি, অর্থাৎ সেটা আজও প্রকাশ হয়নি। উল্টো ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেয়া, গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া, জনশক্তি রপ্তানির লাইসেন্স দেয়া কিংবা গ্রামীণ টেলিকমকে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি সহ একাধিক বিতর্কিত কাজ করেছে ডক্টর ইউনূসের সরকার। গেল ৬ মাসে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে ৭১%-এরও বেশি। চলতি অর্থবছরে প্রথম ৬ মাসে মাত্র ২১,৩০,০০,০০০ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে দেশে, যা গত অর্থবছরে একই সময় ছিল ৭৪,৪০,০০,০০০ ডলার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদের জন্য সেই সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে তিনি উড়িয়ে এনেছিলেন এবং অনেকটা চমক দেখিয়েছিলেন ডক্টর ইউনূস। তবে প্লেন থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়ে চমক দেখানো ছাড়া গত ১৬ মাসে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে কোনো চমক দেখাতে পারেননি আশিক চৌধুরী। তবে এটাও সত্য, এই সরকারের সময়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, বাজেটের ঘাটতি নিয়ন্ত্রণ করা কিংবা রিজার্ভের পরিমাণ বৃদ্ধি, এইসব ক্ষেত্রে সরকার সফলতা দেখিয়েছে। অন্তর্বর্তী সরকার আর সংস্কার, এ দুটি শব্দ এক প্রকার সমর্থক হয়ে গেছে, কিন্তু দৃশ্যমান সংস্কার কী কী চোখে পড়ছে? পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করা, র্যাবের নাম পরিবর্তন করে এসআইএফ করা, এগুলোই তো।
এই পুরো সময়টাতে সরকার যাদেরকে গ্রেফতার করেছে, শাস্তি দিয়েছে, তার মধ্যে কতটুকু বিচার আর কতটুকু প্রতিশোধ, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। মন খুশি মতো যখন যাকে ইচ্ছা হত্যা মামলায় আসামি করে কারাগারে পাঠিয়েছে ডক্টর ইউনূসের সরকার। উপদেষ্টা ফারুকী যেমনটা বলেছিলেন, কোটা থাকুক, পরবর্তী সরকার এসে ব্যবহার করবে, এটা ওদের কাজে লাগবে। ঠিক এই রকমই সবকিছু আগের মতোই ভাগ বটোয়ারার বন্দোবস্ত করে রেখে গেছে ডক্টর ইউনূসের সরকার। এখন বাকি আছে কেবল জুলাই সনদ। এর সুফল জনগণ কতটুকু পায় সেটা ভবিষ্যতই বলবে।